আমরা শুরু করছি, কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আপনারা কতজন এখানে? সংখ্যায় বেশি নয়। এখানে দেখতে পাচ্ছেন না? এখানে তো দেখা যাচ্ছে না। এটা এখন দেখা নাই, কেমন? তাহলে আমি এই প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশনে আপনারা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। আর আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের এই মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে এবং ডিজি মহোদয়কে, যিনি আমাকে আপনাদের এই সুযোগটা করে দিয়েছেন যে আপনাদের সাথে কথা বলা, দেখা, এই যে সুযোগ তারা করে দিয়েছে, সেই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মিস্টার হাফিজ আপনাদের সাথে একটা কথা বলতেছিল, শুনলাম যে আপনাদেরকে তিনি একটা মোটিভেশনাল কথা বললেন। আমি বলবো যে এই মন্ত্রণালয়ে আপনারা হচ্ছে পাইভট পিন। পাইভট পিন মানে আগে যে কলের গান ছিল, সেই রেকর্ডের মধ্যে অনেক গান থাকতো, স্টোরি থাকতো, কিন্তু একটা পিন না দিলে ও গান শোনা যেত না। দেখো কি, এই গান আপনারা সেই কলের গান দেখেন না, এখন তো আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করছেন। ওই পিনটার নাম হচ্ছে পাইভট পিন। তাহলে পিনটার গুরুত্ব বেশি না ওই রেকর্ডটার গুরুত্ব বেশি? পিনটার গুরুত্ব বেশি। তাহলে আপনারা হচ্ছেন সেই পিন, পাইভট পিন। আপনারা যেখানে বসে যার যে ডেস্কে কাজ করছে, সেই ডেস্কটি হচ্ছে পাইভট পিন। সরকারের উপরে সর্বোচ্চ লেভেলে সচিব মহোদয় রয়েছে, এই প্রতিষ্ঠানের ডিজি মহোদয় রয়েছে, তার নিচে আরো কিছু অফিসার রয়েছে, কিন্তু সবার কাজ থেকে আপনার কাজের গুরুত্ব বেশি। আমরা যে এই জায়গাটায় সুন্দর করে বসেছি, চেয়ারগুলো সেট করে দিয়েছে যারা, এই রুমটা যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে পরিচ্ছন্নতা কর্মী, তার কি গুরুত্ব কম না বেশি? বেশি। আপনি যদি মনে করেন যে সে তো পরিচ্ছন্ন কর্মী, তার আর কি গুরুত্ব আছে, তাহলে আপনি ভুল করলেন। বুঝতে পারছি? তাহলে তার উপরে আপনি, আপনার উপরে আরেকজন, এইভাবে সচিবের উপরে প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি, প্রত্যেকে একটা পেরিফেরির মধ্যে নিয়ন্ত্রিত আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব কিন্তু সারা বাংলাদেশে একেবারে ইউনিয়ন লেভেলে যে 3টা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড পর্যন্ত কাজ করে, ঠিক কিনা? তাহলে আপনার পরিধি কতটুকু? আপনারা যে লেভেলেরই লেখাপড়া শেখেন না কেন, সেই সাবজেক্টে উল্লেখ ছিল
যে এই বিষয়ের পরিধি, যেমন আপনি সমাজ কল্যাণের পরিধি কি, ইকোনমিক্সের পরিধি কি, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি কি, এরা প্রত্যেকটা সাবজেক্টে একটা পেরিফেরি আছে, আছে না? সেই পরিধি আপনার পরিধি সবচেয়ে বেশি, অর্থাৎ ওয়ার্ড পর্যন্ত। আমার ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড থেকে একজন লোক এসেছে, বা আমি এসেছি, আমি কার কাছে আসছি, আমি আগে আপনার কাছে আসছি যে ভাই আমি এখানে এসেছি, আমি তো সিনিয়র সেক্রেটারির কাছে আগে যাচ্ছি না, আমি তো ডিপটি সেক্রেটারির কাছে যাচ্ছি না, জয়েন্ট সেক্রেটারির কাছে যেতে পারছি না, সচিবের কাছে যেতে পারছি না, আপনার কাছে আসছি, আপনি আমাকে একটু হেল্প করেন, উপকার করেন। ঠিক কি বেটি? তাহলে আপনার গুরুত্ব কত বেশি না? বুঝতে পারছি? আমি হাফিজের কথা ধরে আপনাদের এখানে বললাম। এখানে আমি আপনাদের নীতিগত কিছু পরিবর্তন যে হয়েছে 14 এবং 79, তার আগে ছিল 1959 সাল। সেই 59 সালের ব্যাকগ্রাউন্ড আমি হয়তো পরে দিয়েছি, বা এটা কাজ করে না। এখানে আইনগত কিছু বিষয় আমি তুলে ধরেছি। এই আমি আপনাদের গুরুত্ব তুলে ধরেছি যে এই প্রথম আমি আপনার গুরুত্ব, যে আপনার ভূমিকা, আপনার গুরুত্ব সবচাইতে বেশি। এটা তো আমি ডকুমেন্টারি বলতেছি, মুখে বলতেছি না, ঠিক না? তাহলে এরপরে প্রথম যোগাযোগ বিন্দু, আমি যে একটু আগেই বললাম যে আপনি হলেন প্রথম যোগাযোগ বিন্দু, আপনি হলেন প্রশাসনিক কার্যক্রম সচল রাখার দায়িত্বে নিয়োজিত, আপনি তথ্যের নিরাপত্তা দেন, আপনি কর্মকর্তাদের নির্ভরযোগ্য সহায়ক। নাকি আমরা এই রুমে ঢুকেছি, রুমটাকে আমাদের বসার উপযুক্ত করে দিয়েছে, নাহলে আমরা বুঝতে পারতাম? তাহলে আপনারা এই মন্ত্রণালয়টা পরিচালনার জন্য, সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আপনাদের ভূমিকা, আপনাদের গুরুত্ব সবচাইতে বেশি। বলবেন যে স্যার এটা তো আপনি গল্প করে বললেন, আমাদেরকে একটু সন্তুষ্ট করলেন না। আমি আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য বলিনি, কিভাবে বাস্তব কথা বলি। দেখেন এখানে আপনারা এসব পাবেন, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি এখানে সব উল্লেখ আছে। আমি যদি একটা একটা করে বলি, আপনারা আমাকে ঠিক 5 মিনিট আগে বলবেন যে স্যার আমাদের ক্লাসে 5 মিনিট বাকি আছে। আপনি দেখেন যে আপনি যা করেন এই কাজটি যদি কেউ না করত, তাহলে কি অফিসটা চলতো না। এখন আপনি মনে করছেন যে আমার গুরুত্ব, আপনি বলছেন বটে, আপনি কোনো বইয়ে, আমি যা লিখে নিয়ে এসেছি, যা বলছি, কোনো বইয়ের মধ্যে বই আছে, কিন্তু আমি এটাতে বই থেকে বেছে পরিশ্রম করে এগুলি সাজিয়ে আপনাদের কাছে দিচ্ছি। আপনি দেখেন যে ব্যাংকের একটা ক্যাশিয়ার, তার কাছে কিন্তু সকালবেলা গিয়ে সে 1 বস্তা টাকা নিয়ে বসে। আপনি চেক দেবেন, সে টাকা দেবে। সে কি ওই টাকা সব নিয়ে দিতে পারবে? তাহলে ব্যাংকে যিনি এমডি, যিনি চেয়ারম্যান, যিনি বোর্ডের ডাইরেক্টর, তার থেকে ক্যাশিয়ারের গুরুত্ব বেশি নয় কি? ও যে এলাকায় আছে, ওই এলাকার যত ব্যবসায়ী আছে, যত টাকা পয়সার মালিক আছে, সবাই কিন্তু ওই ব্যাংকের ম্যানেজারের কাছে এসে ক্যাশিয়ারের কাছে টাকা জমা দিচ্ছে। তবে না ব্যাংকে এই সুনাম, সুখ্যাতি, সম্মান বৃদ্ধি পাচ্ছে। এখন আপনি বলছেন
যে আমি এত কিছু করে দিচ্ছি, আমার সুবিধা কি? আপনারা দেখেন এই যে গুরুত্ব, আপনি কি রাষ্ট্রীয় সম্পদ আপনার হাতে সংরক্ষিত, নথির গোপনীয়তা আপনি সংরক্ষণ করছেন, অর্থনৈতিক সুবিধা থেকে যারা বিরত আছে তাদেরকে আপনি সেই সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। তো যিনি একটা জেলা থেকে এসেছেন, সেই জেলার লোকটি যখন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাইতে পারছে না, আপনার কাছে যাচ্ছে, আর আপনি তাকে সৎ পরামর্শ দিচ্ছেন, তাহলে প্রথম পরামর্শদাতা হচ্ছেন আপনি। বুঝতে পারছি? এখন আপনি বলবেন যে আমার কি লাভ, আমি তো বেতন কম পাই, আমার পদ পদবিও কম, তো আমি আর কি, এটা আপনার মনে মনে একটা ধারণা। আচ্ছা বলেন, এই যারা অনেক টাকার মালিক, দেশে বিদেশে যাদের গাড়ি বাড়ি আছে, তারা রাতে ট্যাবলেট খেয়ে ঘুমায় না ট্যাবলেট ছাড়া ঘুমায়? আপনি ট্যাবলেট খেয়ে ঘুমাইছেন? তাহলে কে ভালো? আপনি? হ্যাঁ, আমি ট্যাবলেট খেয়ে ঘুমাই আর আপনি ট্যাবলেট ছাড়া ঘুমান, তাহলে আপনি আমার থেকে ভালো না খাবেন? তাহলে আপনি যে বড়, আমি যে আপনাকে বড় বলেছি, প্রমাণ দিলাম? আপনি আমার থেকে বড়, এটা প্রমাণ আমি আপনাদের কাছে দিলাম। সুতরাং আপনি আপনার ছোট, আপনি খুব গুরুত্বপূর্ণ নন, এ কথা আপনার ভাবার কোনো সুযোগ নাই। তাই সবচেয়ে যার বেশি টাকা আছে, লক্ষ লক্ষ গাড়ি বাড়ি আছে, বিদেশে বাড়ি গাড়ি আছে, ও ঘুমাইতে পারে, ওর ঘুমই নাই। যার ঘুম নাই তার শান্তি কি? আর আপনি শান্তির সাথে ঘুমাচ্ছেন। এখন শান্তির সাথে ঘুমানোর শর্ত হচ্ছে আপনাকে ন্যায়নিষ্ঠবান এবং সৎ হতে হবে। আপনি যদি সৎ না হন, আপনি যদি অন্য কোনো মানসিকতায় আপনি যদি চলে, তাহলে আপনার তো ঘুম হারাম হবে, টেনশন হবে, বউয়ের সাথে স্বামীর সাথে ঝগড়া হবে, মহিলা চাকরিজীবী হলে স্বামীর সাথে, আর স্বামী চাকরিজীবী হলে বাসার স্ত্রীর সাথে ঝগড়া হবে। তাহলে আপনার শান্তির জন্য মহান রাব্বুল আলামিন যখন আপনাকে ওই ডাকতেছে যে কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আর সরকার আপনাকে ডাকতেছে সকাল 9টায় অফিসে আসো, আর 5টা বাজলে তোমার চলে যাওয়ার কথা থাকলেও যদি জরুরি গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে 1 ঘন্টা থেকে যাও। হ্যাঁ, 1 ঘন্টা বেশি, 5 ঘন্টা হতে পারে। আর আমরা যখন ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করেছি, তখন এই নোয়াখালীর হাতির চরে হাতিয়াতে ঘূর্ণিঝড় হয়েছে। হাতিয়া আসো, কেউ হাতিয়া? ঘূর্ণিঝড় হয়েছে রাত 2টার সময়। যদি একটাই ঘূর্ণিঝড় হয়, রাত 2টার সময় আমাদেরকে দৌড় দিতে হয়েছে কি হয়নি? এবং আমাদের অ্যাপয়েন্টমেন্টে লেখা আছে ইউ আর অ্যাপয়েন্টেড অ্যাজ 24 আওয়ার্স, আপনি 24 ঘন্টার জন্য নিয়ে নিন। সুতরাং আপনি জনগণের সেবায় নিয়োজিত আছেন। আপনার এই সম্মান কোন জায়গায় আছে আপনি দেখেন। আপনি যখন বাসে যান, তখন আপনাকে যারা চেনে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লোক চাকরি করে, তখন আর একজন বাসে সিটটা ছেড়ে দিয়ে আপনাকে দেয়, কি দেয় কি দেয় না? কন্ট্রাক্টর চিনলে আপনাকে তুলে নেয়,
সম্মান দেয়। আপনি যেখানেই যান সেখানেই আপনি সম্মানিত হন। এই সম্মান কে দিয়েছে আপনাকে? আল্লাহ দিয়েছে। আর রাষ্ট্র দিয়েছে। কি রাষ্ট্র দেয়নি? আপনার যদি রাষ্ট্রের এই পদ, এই চেয়ার যদি না থাকতো তাহলে আপনাকে কেউ সম্মান দিত? দিত না। তাহলে আপনি কি সম্মান পাচ্ছেন না পাচ্ছেন না? পাচ্ছি। আপনি এই যে সকালবেলা আপনাকে নাস্তা খাওয়াইছি, দুপুরে খাবার খাওয়াবে, একটা সার্টিফিকেট দেবে, আবার কিছু টাকাও আপনাকে দেবে। কি দেবে কি দেবে? আপনি ঈদের বোনাস পান, 2 ঈদের 2টা বোনাস পান, আপনি পূজার বোনাস পান, আপনি বৈশাখী ভাতা পান, পান না? কে দেয়? রাষ্ট্র দেয়। তাহলে রাষ্ট্র আপনাকে কত সম্মান দিয়েছে? ব্যাংকে একজন এমডি দুপুরের খাবার পাবার 400 টাকা পায়। যে গার্ড গেটে দাঁড়িয়ে থাকে ও 400 টাকা পায়। কোনো পার্থক্য নাই। বুঝতে পারছেন? এখন আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে আল্লাহ তাআলা এবং রাষ্ট্র এত সম্মান দিয়েছে, আমার নিজে নিজে যদি মনে মনে ভাবি অন্যটা, তাহলে কিন্তু তা হবে না। আপনি অনেক বেশি সম্মানী, অনেক বেশি জ্ঞানী। আল্লাহ তাআলা আপনাকে এখান থেকে আপনার জীবন নির্বাহের ব্যবস্থা করেছে, আপনার ছেলে মেয়েকে মানুষ করার তৌফিক দান করেছে। এখন আমরা আপনাকে ট্রেনিং দিচ্ছি, সরকার ট্রেনিং দিয়ে আপনাকে আমরা দক্ষতা বৃদ্ধি করে দিচ্ছি। যে জ্ঞান আপনার ছিল না সেই জ্ঞান দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান আপনার মন্ত্রণালয় চেষ্টা করছে। আপনি অ্যান্ড্রয়েড মোবাইল, এখন প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তাই না? আমি যা বলছি তো সব রেকর্ড হচ্ছে, আর আমি নিজেও রেকর্ড করছি। আমি যেখানে ক্লাস নিই সেখানে ক্লাস নিই, আপনাদের কাছে ওই যে মানুষ ভিডিও করে লাইক শেয়ার এসব চাই না। আপনি আমার মধ্যে আছেন, আমি আপনার মধ্যে আছি, এই ক্লাস নিলাম, সেটা আপনার একটা মূল্যায়ন শিট আছে, মূল্যায়ন শিট আছে। তো এখন আমি কি পড়ালাম আপনার গল্প করে গেলাম, আপনি কিছু জানলেন না জানলেন না, আমি কিছু শিখাতে পারলাম কি পারলাম না, তাই না? তাহলে আমাকে তারা ডেকেছে, আমাকে কিছুটা সম্মানই দেবেন। তো আমি বসে দাঁড়িয়ে গল্প করে গেলাম, আমি সিনিয়র মানুষ, হ্যাঁ, আমি অতিরিক্ত সত্যি, তো আমার সম্মান আছে, টেবিলের সামনে দাঁড়ালাম। এই কথা বলার অর্থ তো এই যে আপনার টাকা কম, ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে, আমার টাকা বেশি, ঘুমের ট্যাবলেট খাওয়া বেশি, আমার প্রেশার বেশি, হ্যাঁ, আমার টেনশন বেশি, আমি নানা রোগে আক্রান্ত। আপনি কারো যার টেনশন বেশি তার প্রেশার বেশি, যার প্রেশার বেশি তার কিডনি খারাপ, কি ঠিক কিনা? আপনি বলেন তো, মসজিদের ইমাম যাদের আয় কিন্তু খুব কম, কিন্তু অসুস্থতা দেখবেন খুব কম। আপনাদের কয়জন বন্ধু কিডনি ড্যামেজ হয়েছে? কম। কিন্তু অনেক টাকাওয়ালা মানুষ যারা সিঙ্গাপুর, ব্যাংকক, বিভিন্ন জায়গায় যেতে পারছে, তাদের টাকা আছে, তাদের খরচ আছে। সুতরাং আপনার যে গুরুত্ব অপরিসীম, আর কোনো ব্যাখ্যা লাগবে? আপনি স্যাটিসফাইড না? আমি যেখানে আছি খুবই ভালো আছি, নাকি ভালো নাই? আলহামদুলিল্লাহ। সে বলেছে আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। সুতরাং এই ফাইল আটকে রেখে, ফাইল আটক রেখে মানুষকে হয়রানি করব না, আমরা তথ্য ফাঁস করব না। কারণ সরকার আমাদেরকে বেতন ভাতা দিচ্ছে, সরকারের সাথে আমরা কোনো অবস্থাতেই আমাদের নীতি চরিত্র আচরণ কি করবো না। সম্পদের সরকারি সম্পদ আমরা ব্যবহার করব, রক্ষা করব, এটা কাজ করে না। উন্নতির পথে আজকে আমরা আপনাকে ট্রেনিং দিচ্ছি। কেন ট্রেনিং দিচ্ছি? আপনার প্রশিক্ষণ দিচ্ছি, শৃঙ্খলা শেখাচ্ছি, সততা শেখাচ্ছি, দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করছি। কাজ করে না, আমার নিজের নিয়ে আসতে
আজান দিছে। একজন আজান দিছে, একজন আজানের উত্তর দেবে, কেমন তাহলে হবে? কি হাদিস ঠিক বলছি না বেঠিক বলছি? এই যে আজান দিছে, কেন না না একজন উত্তর দিচ্ছেন, আপনি উত্তর দেন, আপনার ক্লাস করেন। কত এখন আমার সময় আছে কত? হ্যাঁ মাত্র। আচ্ছা তাহলে এখন দেখে আমি আমার ব্যাখ্যা কিন্তু দিয়েছি যে প্রথম যোগাযোগ কিন্তু প্রশাসনিক কার্যক্রম সচল রাখা, নথিপত্রের নিরাপত্তা, কর্মকর্তাদের নির্ভরযোগ্য সহায়ক। ছবি পাচ্ছেন? এইগুলি দিয়ে আপনাদের গ্রেড দিয়েছি, এখানে অফিস সহায়কের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বর্ণনা আছে। এখানে দেখে ফাইল ব্যবস্থাপনা কিভাবে আপনি করবেন। আপনাদের হাতে মোবাইল আছে, আপনারা মোবাইল দিয়ে সব এখন নিজেরাই করতে পারেন, খালি একটু ইংরেজি বাংলা শিখবেন। দেখেন আপনার কাছে আর একটা লোক আসছে, আপনি যদি তাকে হাসি মুখে গ্রহণ করেন, তাকে যদি আপনি বলেন যে ভাই আপনি আমার কাছে যে কাজের জন্য আসছেন এই কাজটা আমার কাছে নয়, বা আপনি যার কাছে যাইতে চাচ্ছেন সেইখানে আমার নিয়ে যাওয়ারও কোনো ইখতিয়ার নাই, আপনি এই যে পরামর্শটা দিলেন সেই পরামর্শ পেয়ে কিন্তু সে খুশি হলো। এখন আপনি যদি মনে করেন যে সে তো নোয়াখালীর হাতিয়া থেকে আসছে 1000 টাকা খরচ করে যাবে, 1000 টাকা খরচ করে, আর আমি একদিন ঘুরাই দিই, একদিন হোটেলে থাকা লাগবে, বেটা তো কিছু কয় না, ঠিক না? বলে বেটা তো কিছু কয় না, তো আসছো 1000 টাকা খরচ করো, যাও 1000 টাকা খরচ করো, আর 7 দিন পরে আসতে বলছি, 7 দিন হোটেলে থাকো। তাহলে এই যে আপনার আচরণ, সেই আচরণ কিন্তু গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য নয়। সেই জন্য আপনার আচরণ এবং যোগাযোগ শিষ্টাচার সম্পূর্ণ হতে হবে। আপনার কাছে এখন মোবাইল আছে, ইমেল আছে, স্ক্যানিং ফটো কপি আছে, অনলাইন মুভমেন্ট আছে, আপনি যেভাবে তাকে পারেন সরকার, ব্যক্তি এবং মানুষকে আপনি সাহায্য করার চেষ্টা করেন। সততার মূল দিক এখানে উল্লেখ করা আছে, বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদে। দেখেন এখন আপনি খুব নামাজি লোক, আদান হয়েছে, এখনই নামাজে দৌড় দিতে হবে, মানে ওখানে যাই বলে কিছু কথাবার্তা শুনবেন আর চেয়ারম্যান যাইতেছেন সে বুঝতেন। এটা ন্যায় নীতি, ন্যায় নিষ্ঠতার পরিচয় বহন করে কিনা? আপনি নাই, কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনি এখান থেকে চলে গেছেন চেয়ার ফাঁকা রেখে। আপনার এখান থেকে ডাটা চুরি করতে পারে, তথ্য ফাঁস হতে পারে, কি পারে কি পারে না? তাহলে আপনি নামাজ অবশ্যই পড়বেন, জামাতে পড়বেন, কোনো সমস্যা নেই। আল্লাহ ডাকছে কল্যাণের জন্য, আপনি কল্যাণের জন্য যাবেন, জনগণের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণও করতে বাধ্য। আগে দুই কল্যাণ আপনার কাছে সমান গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার কল্যাণ নির্ভর করছে 18 কোটি লোকের জন্য, আর আপনি যে কল্যাণ নিচ্ছেন সেটা আপনার নিজের জন্য। তার নিজেরটা দরকার, জনগণেরটাও দরকার। সুতরাং জনগণেরটা বাদ দিয়ে শুধু নিজেরটা নিলে কোনো কাজ হবে না।
একজন ভালো অফিস সহায়ক হতে গেলে দেখেন আপনারা এই সব আমাদের দেশে এখন তো চাকরিতে আগে পুরুষরাই বেশি করতো, মহিলারা নয়। এখন মেয়েরাও চাকরিতে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। সেই জন্য কাজটা কেমন হবে, দ্রুত শেষ করতে হবে, হাসি মুখে করতে হবে এবং নিজ থেকে দায়িত্ব নেওয়া এবং সমস্যার সমাধান করে দিতে হবে। এখন দেখেন এই যে শৃঙ্খলা উন্নতির পথে আমরা দেখেন এখানে এআই দিয়ে দিয়েছি, সেখানে বলছি আপনি শৃঙ্খল কিংবা আপনার ব্রেনের মধ্যে ঠিক করতে হবে আপনি মানুষটাকে উপকার করবেন না উপকার করবেন। আপনি তাকে ঘোরাবেন না কাজটা সঙ্গে সঙ্গে করে দেবেন, ব্রেন থেকে দেখেন বের হচ্ছে যে আপনি কোন দিকে যাবেন। ওকে, এ আমার ক্লাস এখানে শেষ। এখন আমাদের 2 মিনিট আছে, 5 মিনিট আছে আছে আচ্ছা ঠিক আছে, আপনি বলেন এই ক্লাসটাতে করলাম আপনার থেকে শুরু করি, আপনি কি জানতেন? জি স্যার বলেন। স্যার এই ক্লাস করে আমরা হচ্ছে যেগুলো জানতাম না এতদিন, এরকম অনেক বিষয় জানতে পেরেছি। যেরকম হচ্ছে কাউকে হয়রানি করা যাবে না, সঠিক ইনফরমেশন দিতে হবে, কোনো ফাইল আটকে রেখে টাকা খাওয়ার প্রবণতা করা যাবে না। তারপরে হচ্ছে নথির যে কম্পিউটারে যে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকে এগুলো আমাদের সুরক্ষিত রাখতে হবে। তারপরে হচ্ছে স্যার মানে নিজের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে। খুবই সুন্দর সে স্যার আজকে আপনার ক্লাসটা ভালো লাগছে এবং অনেক কিছু আমরা শিখতে পেরেছি এখান থেকে। এখানে যে অনেক অজানা বিষয়গুলো আমরা জেনেছি, বিশেষ করে শৃঙ্খলা, তারপর হচ্ছে দায়িত্ববোধ এবং মানুষকে হয়রানির হাত থেকে রক্ষা করা, সর্বোপরি মানুষকে সেবা দান। থ্যাংক ইউ। শোনেন, সে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা হলো দায়িত্ববোধ এবং শৃঙ্খলা। এখন এই দুপুরে আপনারা এখন এই খাবার জন্য যাবেন, এই নামাজে যাবেন না খাবার জন্য যাবেন। এখন নামাজের শৃঙ্খলা আছে, আপনি একজনকে ঠেলে বাসে ওঠার মতো উঠবেন না। উঠবেন কি নামাজে গেলে? যেখানে ফাঁকা জায়গা পাবেন সেখানে আপনি দাঁড়াবেন, না পেলে একদম শেষে দাঁড়াবেন। কিন্তু এখন যে আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি খাবেন, এখানে যে সরকার খাওয়াচ্ছে, এখন যদি সরকার বলতো যে এই আপনারা ওই ডেস্ক আছে ওখানে টিকিট কাটবেন আর খাবেন, খাবারের ওখানে মেনু দেওয়া আছে, গরুর মাংস, খাসির মাংস, মুরগির রেজালা, কেমন বিরিয়ানি আছে, পোলাও আছে, রুটি আছে, খাবেন, তাহলে আপনি কি করবেন? আপনি টিকিট কাটবেন যে কত কম পয়সায় ভালো খাওয়া যায়। ঠিক কি ঠিক কিনা? জি স্যার। নাম্বার 1 যাবো। তাহলে এটা হয়তো একটা শৃঙ্খলা, নিজের টাকা খরচ করছে বলে আমার টাকার প্রতি এই মায়া দরদ। এখন সরকার যেহেতু খাবে, তখন হুড়হামদা করে কোন নিয়ম শৃঙ্খলা রক্ষা না করে লাইনে দাঁড়িয়ে একের পর এক না নিয়ে আগে গিয়ে একটা জায়গায় একটা নিয়ে নিলাম, কি শৃঙ্খলা বলে হলো না স্যার। তাহলে এই যে শৃঙ্খলা আমরা আপনাকে শেখালাম এবং আমরা প্রতিদিন আপনার জন্মের পর থেকে আপনার মা বাবা শেখাচ্ছে, মসজিদে যখন যাচ্ছি আমরা নিয়ম শৃঙ্খলা শেখাচ্ছি, বাট আপনি কিন্তু মসজিদে গেলে নিয়ম শৃঙ্খলা পালন করছেন, কিন্তু যেই আপনার স্বার্থ ব্যক্তি স্বার্থ আসছে তখন আপনার শৃঙ্খলা থাকছে না। সুতরাং আজকের এই ট্রেনিং থেকে আপনাকে জানতে হবে আপনি রাষ্ট্রের স্বার্থ দেখবেন, আপনার স্বার্থ রাষ্ট্র দেখছে, আপনি দেখবেন এক কথা বুঝতে পারছি। সুতরাং এইটা আমরা আজকে আপনাদের শিক্ষা দিলাম। আমি আশা করি যে আপনারা সবাই এই ট্রেনিং থেকে, আজকে আপনাদের মধ্যে প্রথম ট্রেনিং, কালকে শেষ হবে, কালকে শেষ হবে। রাষ্ট্র আপনাদেরকে যে জামায়া ধরে রাখছেন, শ্বশুর বাড়ি গেলে শ্বশুর শাশুড়িকে, শ্বশুর বাড়ি গেলে শ্বশুর শাশুড়িকে যেমন আদর ভালোবাসা যত্ন জামাইকে দেয়, রাষ্ট্র কিন্তু আপনাদেরকে সেই সম্মান দিচ্ছে। যেমন আপনাদের নিজের বোনাস দিচ্ছে, পূজার বোনাস দিচ্ছে, তারপরে আপনার বৈশাখী ভাতা দিচ্ছে, এখন আপনাকে খাওয়াচ্ছে, ট্রেনিং দিচ্ছে, আবার টাকা লাগছে। সুতরাং রাষ্ট্র কেন করছে? রাষ্ট্রের স্বার্থে, জনগণের কল্যাণে। সেই জনগণের কল্যাণ যেন
বাস্তবায়িত হয় সেই প্রত্যাশা রেখে আমার আজকের এই বক্তৃতা এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই তালি দিচ্ছে